আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কিছুদিন পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। আর এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে অনুশীলনী 1.1-এর উপরে 4টি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব, যার মাধ্যমে তোমাদের এই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কের সমাধানেই তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি। আর আমরা এই অনুশীলনী 1.1-এর এই সমস্যাগুলো সমাধান করতে হলে কিছু বেসিক আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে প্রথমে তা দেখিয়ে দিচ্ছি। এই অধ্যায়টির সৃজনশীল সমস্যা সমাধান করতে হলে তোমাদেরকে প্রথমে জানতে হবে কমার ব্যবহার। তাহলে আমরা যদি কমার ব্যবহার দেখি, কমার ব্যবহার, এই কমার ব্যবহারের মধ্যে তোমাদেরকে দুইটা আলাদা আলাদাভাবে সংখ্যার মধ্যে কমা দিতে হবে। একটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাগুলোতে কমা বসাতে হবে। আমরা যদি প্রথমে দেশীয় পদ্ধতি দেখি, দেশীয় পদ্ধতি, এই দেশীয় পদ্ধতির মধ্যে তোমাদেরকে আমি এখানে যদি একটা সংখ্যা দিই, যেমন 8, 4, 7, 3, 2, 1, আমি একটা সংখ্যা দিয়ে দিলাম আমি আমার নিজের মতো। এখন এই সংখ্যাটাতে যদি আমরা কমা বসাতে চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে 3টা অঙ্কের পরে কমা বসাতে হবে। এরপরে আবার 2টা অঙ্কের পরে কমা বসাতে হবে। আমি যদি এখানে আরেকটা সংখ্যা দিই, তাহলে আবারও 2টা অঙ্কের পরে কমা বসাতে হবে। এইভাবে তোমাদেরকে কমা বসাতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে, প্রথমে ডান দিক থেকে বাম দিকে 3টা অঙ্কের পরে কমা, এরপরে আবার ডান দিক থেকে বাম দিকে 2টা অঙ্কের পরে কমা, এরপরে আবার ডান দিক থেকে বাম দিকে 2টা অঙ্কের পরে কমা। এভাবে তোমাদেরকে কমা বসাতে হবে। এরপরে আমরা আরেকটা দেখে নিই আন্তর্জাতিক রীতিতে বা আন্তর্জাতিক পদ্ধতিতে। আন্তর্জাতিক পদ্ধতিতে এখন এই আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যদি একটা সংখ্যা লিখে নিই, যেমন আমি উপরের সংখ্যাটাই লিখে দিচ্ছি, তাহলে 9, 8, 7, 4, 3, 2, 1, 6। এই সংখ্যাটিতেও আমরা ডান দিক থেকে বাম দিকে কমা বসাবো। তবে আমাদেরকে এখানে তো প্রথমবার দেশীয় রীতিতে ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্কের পরে কমা, এরপরে 2 অঙ্কের পরে কমা, এরপরে 2 অঙ্কের পরে কমা বসাতে হয়েছে। কিন্তু আন্তর্জাতিক রীতিতে আমাদেরকে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 অঙ্কের পরে কমা বসাতে হবে, আবারও 3 অঙ্কের পরে কমা বসাতে হবে। এভাবে আমাদেরকে 3 অঙ্কের পর পর ডান দিক থেকে বাম দিকে কমা বসাতে হবে। তাহলে গেল, এখানে আমরা কমার ব্যবহার দেখে ফেললাম। এরপরে আমাদেরকে জানতে হবে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে। আমরা এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে জানতে হলে যে কাজটা করতে হবে, প্রথমে যদি আমরা বৃহত্তমের কথা বলি, বৃহত্তম, এই বৃহত্তমের কথা চিন্তা করলে আমাদেরকে যে চিন্তাটা করতে হবে, এটা হচ্ছে বড় থেকে ছোট। আমরা সংখ্যার অঙ্কগুলোকে বড় থেকে ছোটতে সাজাবো, বড় থেকে ছোট। যেমন আমি এখানে যদি একটা সংখ্যা নিই 7, 4, 6, 8, এখন এই সংখ্যাটির অঙ্কগুলোকে যদি আমরা বড় থেকে ছোটতে সাজাতে চাই, সবচাইতে ছোট অঙ্ক হচ্ছে 4, এই 4 থেকে বড় হচ্ছে 6, 6 থেকে বড় 7, 7 থেকে বড় হচ্ছে 8। এভাবে আমাদেরকে সাজাতে হবে। তাহলে বৃহত্তম হচ্ছে বড় থেকে ছোট। এখানে আমরা সংখ্যাটা পাবো 4, 6, 7, 8। এভাবে আমরা বৃহত্তম সংখ্যা পাবো। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা চিন্তা করি, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড়, ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এখন আমরা যদি এই সংখ্যাটাকেই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, সবচাইতে বড় হচ্ছে 8, 8 থেকে ছোট 7, 7 থেকে ছোট 6, 6 থেকে ছোট 4। এখানে এই চিহ্নটা সমান হচ্ছে, যেদিকে হা করে থাকবে ওদিকে হচ্ছে বড়, আর এর উল্টো দিকটা হচ্ছে ছোট। তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যাগুলোকে কিভাবে সাজাবো আর কিভাবে চিনব তা এখানে দেখে ফেললাম। এরপর আমাদেরকে জানতে হবে সার্থক অঙ্ক সম্পর্কে। সার্থক অঙ্ক কি?
আমি তোমাদেরকে প্রথমে এই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি যাতে তোমাদের এই সৃজনশীল সমস্যাগুলোকে সমাধান করা অনেক সহজ হয়। তাহলে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9, এখানে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে সার্থক অঙ্ক। যদি শূন্য থাকতো, এই শূন্য কি সার্থক অঙ্ক হতো? এই শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়, এই শূন্য সার্থক অঙ্ক না, সার্থক অঙ্ক নয়। এই শূন্য বাদ দিয়ে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে সার্থক অঙ্ক। এরপর আমাদেরকে জানতে হবে স্থানীয় মান। স্থানীয় মান, তাহলে স্থানীয় মান জানতে হবে আমাদেরকে। স্থানীয় মান আমরা কিভাবে বের করব? এখানে যদি আমরা একটা সংখ্যা নিই, যেমন 7 3 2 4, এই সংখ্যাটা নিলাম। এই সংখ্যাটিতে 4 হচ্ছে একক, 2 দশক, 3 হচ্ছে শতক, 4 হচ্ছে হাজার। তাহলে এই 4 হচ্ছে একক। এর মানে হচ্ছে আমাদেরকে এই 4কে 1 দ্বারা গুণ করলে আমরা আবার 4 পাবো। এই 2 হচ্ছে দশক, তাহলে 2 হচ্ছে দশক। এই 2 আমরা গুণ করব 10 দ্বারা, তাহলে 10 দুগুণে হচ্ছে 20 পাবো। এরপরে আমরা যদি দেখি 3, 3 হচ্ছে শতকের জায়গায়, তাহলে 3 হচ্ছে শতক। 3কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 300। এই 7 হচ্ছে হাজার, তাহলে হাজার লিখতে গিয়ে আমরা লিখব এই 7 গুণ 1000, তাহলে হবে 7000। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে স্থানীয় মান বের করতে হয়, সার্থক অঙ্ক বের করতে হয়, ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কিভাবে চিনতে হয়, এরপরে আন্তর্জাতিক আর দেশীয় রীতিতে কিভাবে কমার ব্যবহার করতে হয়। এই বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য এখানে থাকা এই সৃজনশীলগুলো সমাধান করা একদম সহজ মনে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে সহজে এই সৃজনশীল সমস্যাগুলোকে সমাধান করতে পারি। আমি এখানে যদি উত্তরগুলোকে লিখে নিয়েছি, তোমাদেরকে যদি উত্তরগুলো না লিখে আমি আবার নতুনভাবে লিখে দিতাম তাহলে অনেক সময় লাগতো। এজন্য আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি, আমি শুধুমাত্র উত্তরগুলোকে বুঝিয়ে দিব, প্রশ্ন থেকে দেখে উত্তরগুলোকে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা দেখে নিই 1 নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করা যায়। এখানে উদ্দীপক দেওয়া হয়েছে দুইটা উদ্দীপকে হচ্ছে 2টা সংখ্যা দেওয়া হয়েছে। এখন ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে এই 2টা সংখ্যা, এই সংখ্যা দুইটিতে দেশীয় গণনা পদ্ধতিতে কমা বসাও। আমরা একটু আগে দেখেছিলাম কিভাবে কমা বসাতে হয়। আমরা এই 2টা সংখ্যার মধ্যে দেশীয় পদ্ধতিতে গণনা করে কমা বসাবো। চলো তাহলে সমাধানটাকে দেখে নিই। তোমাদের পরীক্ষার খাতার মতো 1 নং প্রশ্ন তো দিয়ে নিয়েছি। তাহলে ক নম্বরের উত্তরটিতে সংখ্যা দুইটিতে দেশীয় পদ্ধতিতে আমরা কমা বসাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যদি আমরা এই সংখ্যাটিতে কমা বসাই, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্কের পরে কমা, এরপরে 2 অঙ্কের পরে কমা, এরপরে 2 অঙ্কের পরে কমা, এভাবে কমা বসানো হয়েছে। এই সংখ্যাটিতেও ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্কের পরে কমা, 2 অঙ্কের পরে কমা, 2 অঙ্কের পরে কমা, এভাবে কমা বসানো হয়েছে। তাহলে আমরা এখানে দেশীয় পদ্ধতিতে সংখ্যাগুলোতে কমা বসালাম। এরপরে আমরা দেখে নিই খ নম্বরের প্রশ্নটিকে। খ নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপক 1-এর সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে যেহেতু বলা হচ্ছে সার্থক অঙ্ক এর স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা উদ্দীপক 1-এ দেখতে পাচ্ছি আমাদেরকে এই সংখ্যাটি দেওয়া হয়েছে, আর এই সংখ্যাটিতে এই শূন্য হচ্ছে সার্থক অঙ্ক না। এই শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে যেই অঙ্কগুলো পাবো এই অঙ্কগুলোর স্থানীয় মান আমরা নির্ণয় করব। কিন্তু আমরা হিসেব করার সময় এই শূন্যকেও হিসাব করব। এই 4 হচ্ছে একক, 0 হচ্ছে দশক, 3 হচ্ছে তাহলে শতক, 3 শতকের জায়গায়। এরপরে 8 হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 6 কিন্তু কোটির জায়গায়। তাহলে এই কোটি ধরে কিন্তু আমরা এই 6কে হিসেব করব। যদিও এই সার্থক অঙ্কগুলো বাদ যাচ্ছে, কিন্তু স্থানীয় মান নির্ণয় করার জন্য আমাদের যেই দেশীয় রীতি আছে এই রীতি মেনে আমাদেরকে স্থানীয় মান নির্ণয় করতে হবে। চলো আমরা খ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে 1-এর সংখ্যাটা এখানে আমরা লিখে নিয়েছি। এখন এই সংখ্যাটিতে আমরা যদি সার্থক অঙ্কগুলোকে নিই, এই শূন্যগুলো বাদ যাবে, বাদ দিলে আমরা 4 পাচ্ছি একক। তোমরা দেখতে পাচ্ছ 4 স্থানীয় মান, 4 একক সমান হচ্ছে 4। 3 হচ্ছে শতকের জায়গায়, 3-এর
স্থানীয় মান 3 শতক, তাহলে 300। এই 6 হচ্ছে কোটির জায়গায়, তাহলে এখানে 6-এর আগে 8 আছে, এই 8 হচ্ছে হাজারের জায়গায়, তাহলে 8-এর স্থানীয় মান 8 গুণ 1000, তাহলে পাচ্ছে 8000। এরপর 6 হচ্ছে কোটির জায়গায়, 6-এর স্থানীয় মান 6 কোটি বা 6 গুণ 1 কোটি সমান হচ্ছে 6 কোটি। এরপরে 3 আছে, 3 হচ্ছে এখানে কোটির পরে কিন্তু দশকের জায়গায় 3 আছে, তাহলে 3 দশক কোটি। এখানে আমাদেরকে 10 কোটি দ্বারা গুণ করতে হবে, তাহলে পাবো 30 কোটি। এখন আমরা যে উত্তরগুলো পেয়েছি 4, 300, 8000, 6 কোটি, 30 কোটি, আমরা এই উত্তরগুলোকে লিখে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই উত্তরগুলোকে লিখে নিয়েছি, এই 4 সহ। এরপরে চলো আমরা দেখে নিই গ নম্বরে থাকা সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। গ নম্বরে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপক 2-এর একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কিছু অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্কগুলোকে একটাকে মাত্র একবারেই আমরা ব্যবহার করতে পারবো, ব্যবহার করে আমাদেরকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হয়েছে। আমরা প্রথমে দেখেছিলাম বৃহত্তম কিভাবে বের করতে হয়। বৃহত্তম বের করতে হলে আমাদেরকে বড় থেকে ছোটতে যেতে হবে, আর ক্ষুদ্রতম বের করতে হলে আমাদেরকে ছোট থেকে বড়তে যেতে হবে। চলো আমরা দেখে নিই সমাধান কিভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে এই অঙ্কগুলোকে লিখে নিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে নেওয়া হয়েছে অঙ্কগুলোকে। এখন অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। আমরা জানি বড় যেগুলো বৃহত্তম হবে সেগুলো ক্ষুদ্রতম চাইতে বড় হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে বড় হচ্ছে 9, এরপরে হচ্ছে 9-এর পরে 8, 7, 6, 5, 3, 0 এভাবে সাজানো হয়েছে। তাহলে বৃহত্তম সাজাতে হলে বড় থেকে ছোটতে সাজাতে হয়। আমরা বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। বড় থেকে ছোটতে যদি আমরা সাজাই তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি পাবো। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা। এখন আবার যদি আমরা উল্টো দিকে সাজাই, ছোট থেকে বড়তে সাজালে এই অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। এখানে একটা সমস্যা আছে, এটা হচ্ছে আমরা ক্ষুদ্রতমর বেলায় দেখতে পাচ্ছি এই শূন্যটা প্রথমে আছে। বৃহত্তম হোক আর ক্ষুদ্রতম হোক, প্রথমে কিন্তু শূন্য থাকা যাবে না। শূন্য থাকলে তাহলে তো 6 অঙ্কের হয়ে যাচ্ছে, 7 অঙ্কের তো আর আমরা পাচ্ছি না। এখানে আমরা যে কাজটা করব, এখানে এই 3-এর সাথে শূন্যকে বিপরীত করে দেব। 3-এর সাথে শূন্যকে বিপরীত করে দেব, তাহলে 3-এর জায়গায় 0 হবে, 0-এর জায়গায় 3 হবে। তাহলে আমরা আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। এই যে বলা হয়েছে কিন্তু 0 সর্ববামে বসালে প্রাপ্ত সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে সংখ্যাটি 6 অঙ্কের হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গিয়ে প্রথমে 3 দেওয়া হয়েছে, এরপরে 0 দেওয়া হয়েছে, এরপরে বাকি অঙ্কগুলোকে ছোট থেকে বড়তে সাজানো হয়েছে। এটাই হচ্ছে আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এটা। তাহলে আমরা এখানে আমাদের 1 নম্বরে থাকা সৃজনশীল সমাধানটিকে দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই 2 নম্বর সৃজনশীল প্রশ্নটিকে। 2 নম্বরের সৃজনশীল প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে রকিব সাহেব একটি ব্যবসায় 4,07,85 টাকা বিনিয়োগ করেছেন। তাহলে তার বিনিয়োগের টাকা হচ্ছে 4,07,185 টাকা। আর এই বিনিয়োগ করে তিনি 10 বছর শেষে 83,05,000 টাকা, এখানে 5 টাকা হবে না, 500 হবে, 83,05,000 টাকা লাভ পেলেন। তাহলে তার লাভের টাকা হচ্ছে 83,05,000 টাকা। এখন ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে লাভের টাকার পরিমাণকে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কমা বসে লেখো। লাভের যে টাকাটা আছে 83,05,000, এই টাকাটাকে আমাদেরকে আন্তর্জাতিক রীতিতে কমা বসাতে বলা হয়েছে। তাহলে কিভাবে আমরা সমাধান করতে পারি? রাকিব সাহেবের লাভের টাকা কথা লিখলে আমরা পাই এটা 83,05,000 টাকা। এখন এটাকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে কমা বসাই, ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্ক পরপর কমা বসাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্কের পরে কমা, এরপরে 3 অঙ্কের পরে কমা। তাহলে হয়ে গেল ক নম্বরের উত্তরটিকে। এরপরে আমরা খ নম্বরের উত্তরটি দেখে নিই। বিনিয়োগের টাকার পরিমাণকে অঙ্কে লিখে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে ও দেশীয় গণনা পদ্ধতিতে কথায় লেখো। আমরা তো আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা আর দেশীয় পদ্ধতিতে গণনা লিখতে পারি। এখন আমাদেরকে বলা হয়েছে বিনিয়োগের টাকা। এই বিনিয়োগের টাকাটা হচ্ছে 4,07,185 টাকা। তাহলে এই বিনিয়োগের টাকা 4,07,000
185 টাকা, এটাকে আমরা প্রথমে লিখে নিব। বিনিয়োগের টাকা হচ্ছে এই টাকাটা। এখন এই সংখ্যাটির অঙ্কগুলোকে যদি আমরা বিপরীতভাবে সাজাই, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বিপরীতভাবে সাজানোর জন্য। আমরা এখানে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালাম, বিপরীতভাবে সাজিয়ে এই সংখ্যাটা পাচ্ছি। এই সংখ্যাটিকে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসালে, আমরা যদি ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্কের পরপর কমা বসাই, তাহলে দেখতে পাই এই সংখ্যাটা হচ্ছে। আন্তর্জাতিক রীতিতে আমরা এখানে কমা বসালাম। আমাদেরকে এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে বিনিয়োগের টাকার পরিমাণকে অঙ্কে লিখে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে ও দেশীয় গণনা পদ্ধতিতে কথা লেখো। আমরা প্রথমে আন্তর্জাতিক পদ্ধতিতে ডান দিক থেকে বাম দিকে কমা বসাচ্ছি, তাহলে 3 অঙ্কের পরে কমা, এখানে আবার 3 অঙ্কের পরে কমা দিতে হবে না, যেহেতু আর কোনো অঙ্ক নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, এই 581,704, এই যে 581,704 আন্তর্জাতিক গণনায় আমরা কথা লিখলে পাই 581,704। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতির উত্তর। এরপরে যদি আমরা দেশীয় রীতি দেখি, সংখ্যাটিতে দেশীয় গণনা পদ্ধতিতে আমরা যদি কমা বসাই, প্রথমে 3 অঙ্কের পরে কমা, ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্কের পরে কমা, এরপরে 2 অঙ্কের পরে কমা, তাহলে এখানে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,81,704। এখানে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে 5 অঙ্ক হচ্ছে লক্ষের ঘরে, অযুতের ঘরে হচ্ছে 8, এই 5 হচ্ছে লক্ষের ঘরে, 8 হচ্ছে অযুতের ঘরে, হাজার হচ্ছে এখানে 1, শতকের ঘরে 7, দশকের ঘরে হচ্ছে 0, এককের ঘরে 4 আছে। এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 5,81,704। আমরা এখানে প্রথমে দেখেছি 5,81,704। তাহলে খ নম্বরের উত্তরটিকে দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। বলা হচ্ছে উদ্দীপকের বিনিয়োগের টাকার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। এখানে বিনিয়োগের টাকা হচ্ছে কত? বিনিয়োগের টাকা হচ্ছে 4,07,185। এই টাকাটাকে আমাদেরকে যেই সার্থক অঙ্কগুলো পাবো ওই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। 4,07,185 টাকা, এটাকে আমরা প্রথমে লিখে নিই। তাহলে টাকাটা হচ্ছে আমাদের এই টাকাটা 4,71,085 টাকা। এখানে এই শূন্য বাদ যাবে, যেহেতু শূন্য সার্থক অঙ্ক না। বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমরা নিলাম। এখন এই 5 হচ্ছে একক, 8 শতক, 7 হচ্ছে হাজার, 0 হচ্ছে অযুত, 4 হচ্ছে লক্ষ। তাহলে 5 একক, এজন্য এখানে লেখা হয়েছে 5-এর স্থানীয় মান 5 একক সমান 5। 8 হচ্ছে দশক, 8 গুণ 10 80, 1-এর স্থানীয় মান হচ্ছে শতকের জায়গায়, এজন্য 100। 7-এর স্থানীয় মান হচ্ছে হাজার, এজন্য 7 দিয়ে হাজারকে গুণ, 1000কে গুণ করলে 7000। 4-এর স্থানীয় মান হচ্ছে লক্ষ, তাহলে 4কে 1 লক্ষ দ্বারা গুণ করলে 4 লক্ষ পাওয়া যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে ফেললাম। আমরা এখানে 2 নং প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা দেখে নিই 3 নং প্রশ্নটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 3 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে রহিম সাহেবের সম্পত্তির মোট মূল্যমান আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে 74,75,592 টাকা। এখানে আমাদেরকে যে টাকার সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যাটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাটা দেওয়া হয়েছে। ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে 700 কোটিতে কত মিলিয়ন। আমরা জানি 10 লক্ষে হচ্ছে 1 মিলিয়ন, তাহলে 1 কোটিতে হচ্ছে 10 মিলিয়ন। আমরা এই 700 কোটিকে যদি মিলিয়ন হিসেব করতে চাই, তাহলে 1 কোটি সমান হচ্ছে 10 মিলিয়ন, 700 কোটি সমান হচ্ছে 700 গুণ 10 গুণ করলে আমরা পাই 7,000 মিলিয়ন। ক নম্বরের উত্তরটিকে লিখে ফেললাম। এরপরে খ নম্বরের প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের সংখ্যাটিতে উপস্থিত অঙ্কগুলো একবার ব্যবহার করে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো এবং দেশীয় সংখ্যাপটন রীতিতে কথা লেখো। উদ্দীপকে এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে 74,75,592, এই অঙ্কগুলোকে আমাদেরকে বৃহত্তম সংখ্যায় গঠন করতে বলা হয়েছে, আবার দেশীয় সংখ্যাপটন রীতিতে কথা লিখতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে উদ্দীপক থেকে এই সংখ্যাটিকে লিখে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সংখ্যাটিকে লিখে নিলাম। আন্তর্জাতিক রীতিতে কমা বসাতে হয় 3 অঙ্কের পরে, আবার 3 অঙ্কের পরে। তাহলে এখানে 74, এরপরে হচ্ছে 075, এরপরে হচ্ছে 592। এখন এখানে সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 8টা,
1 2 3 4 5 6 7 8টা 8টা অঙ্ক হয়। এই 8টা অঙ্কের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মানের চেয়ে বড় হবে। তাহলে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান হচ্ছে ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মানের চেয়ে বড়। সবচাইতে বড় অঙ্ক এখানে 9, এই 9। এরপরে 7 আছে কিন্তু 2 বার। আমরা এখানে বড় থেকে ছোটতে সাজানোর সময় একবার নিব। 5 আছে 2 বার, একবার নিব। 4 আছে, এই 4। 2 আছে, এই 2। 0 আছে, এই 0। তাহলে সংখ্যাটিতে 7 আছে 2 বার, 5 আছে 2 বার, এটা আমরা এখানে লিখে দিলাম। অঙ্কদ্বয় 2 বার বিদ্যমান, 7 ও 5 অঙ্কদ্বয় 2 বার বিদ্যমান। এখন আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে চাই, বৃহত্তম সংখ্যা তৈরি করার সময় কিন্তু আমরা এখানে যে বড় থেকে ছোটতে সাজালাম এভাবে লিখলে হবে না। 7 2 বার আছে 2 বার দিতে হবে, 5 2 বার আছে 2 বার দিতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এরকম 9 7 7 5 5 4 2 0। এই সংখ্যাটির ডান দিক থেকে যদি আমরা পরপর কমা বসাই, দেশীয় রীতিতে যদি আমরা কমা বসাতে চাই, তাহলে প্রথমে ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যা পরে কমা বসাতে হবে। এরপরে 2 সংখ্যা পরে কমা, এরপরে 2 সংখ্যা পরে কমা। তাহলে এখানে আমরা দেশীয় রীতিতে কমা বসালাম, 3 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পরে কমা বসিয়ে পাই, দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাটাতে দেশীয় রীতিতে কমা বসানো হয়েছে। এখন কোটির ঘরে হচ্ছে 9, আমরা দেখতে পাচ্ছি কোটির ঘরে 9। আমরা এখানে যদি হিসেব করি, এই 0 হচ্ছে একক, এরপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9 হচ্ছে কোটি জায়গায়। তাহলে কোটির ঘরে হচ্ছে 9, নিযুত লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 77, এখানে 77। অযুত আর হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে হচ্ছে 55, তোমরা দেখতে পাচ্ছ 55। শতকের ঘরে হচ্ছে 4, শতকের ঘরে 4, দশকের ঘরে 2 আর এককের ঘরে হচ্ছে 0। তাহলে দশকের ঘরে 2 এবং এককের ঘরে 0 অবস্থিত, সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 9,77,55,420। 9,77,55,420। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খ নম্বরের উত্তরটিকে লেখা যায়। এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের কথায় প্রকাশিত সংখ্যাটিকে বিপরীত ক্রমে সাজিয়ে 5 ও 7-এর স্থানীয় মানগুলো লেখো। তাহলে উদ্দীপকের কথায় প্রকাশিত সংখ্যাটা কোনটা? এখানে আমাদেরকে উদ্দীপকের যে সংখ্যাটা দেওয়া হয়েছে 74,75,592, এই সংখ্যাটাকে যে আমরা এখানে বের করে নিয়েছি খ নম্বরে, তাহলে খ নম্বরে বের করে নিয়েছি এটা। এই সংখ্যাটাকে যদি আমরা বিপরীত ক্রমে সাজাই, প্রথমে আমরা লিখে নিয়েছি সংখ্যাটা হচ্ছে এটা। এই সংখ্যাটাকে আমরা বিপরীত ক্রমে সাজালে পাই এই সংখ্যাটা। এখন আমাদেরকে বলা হয়েছে এই সংখ্যাটির 5 আর 7, এই 2টা 5 আছে, এই 5 আর এই 2টা 7, এই 2টা সংখ্যার স্থানীয় মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই 5 হচ্ছে লক্ষের জায়গায়। একক, দশক, শতক, হাজার, অযুত, 5 হচ্ছে অযুতের জায়গায়। এরপরে একক, দশক, শতক, হাজার, এই 7 হচ্ছে হাজারের জায়গায়। এরপরে এই 7 হচ্ছে এককের জায়গায়। এই অনুসারে আমরা স্থানীয় মান নির্ণয় করব। যদিও আমাদেরকে মাত্র 2টা অঙ্কের কথা বলা হয়েছে 5 আর 7, কিন্তু 5 হচ্ছে 2টা, 7 হচ্ছে 2টা। সংখ্যাটির বাম থেকে ডানে গেলে, আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, হ্যাঁ, এই বাম দিক থেকে ডান দিকে যাব, প্রথমে এই 5, এরপরে এই 5, এরপরে এই 7, এরপরে এই 7। তোমরা চাইলে উল্টো দিকেও করতে পারো, একক থেকেও করে নিতে পারো, এছাড়া এই 5 লক্ষ থেকেও করে নিতে পারো। এখানে আমরা এখানে উল্টা দেখতে পাচ্ছি 5-এর স্থানীয় মান। প্রথমে এই 5-এর স্থানীয় মান, 5 আছে লক্ষের জায়গায়, তাহলে 1 লক্ষ দ্বারা গুণ করলে 5 লক্ষ। এই 5 আছে অযুতের জায়গায়, তাহলে পরবর্তী 5-এর স্থানীয় মান 5 অযুত, এর মানে হচ্ছে 10,000 দিয়ে গুণ করতে হবে, 50,000। এই 7 আছে হাজারের জায়গায়, তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। এই 7 আছে এককের জায়গায়, তাহলে 1 দ্বারা গুণ করতে হবে, 7 একক। আমরা যেই উত্তরগুলো পেলাম 5 লক্ষ, এরপরে 50,000, 7,000, এরপরে 7, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এই উত্তরগুলোকে লিখে নিয়েছি। তাহলে আমরা এখানে 3 নম্বরের সৃজনশীল সমাধানটিকেও দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই 4 নম্বরে থাকা সৃজনশীল সমাধান কিভাবে করা যায়। 4 নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে এখানে একটা 6 অঙ্ক বিশিষ্ট একটা স্বাভাবিক সংখ্যা। এখন এই ক নম্বরে প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজিয়ে
প্রাপ্ত সংখ্যা আন্তর্জাতিক গণনা রীতিতে কথা লেখো। আমাদেরকে এই অঙ্কটাকে নিয়ে বিপরীত ক্রমে সাজাতে বলা হয়েছে। সাজিয়ে আমরা আন্তর্জাতিক গণনা রীতিতে কথা লিখব। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা বিপরীত ক্রমে সাজাই, 4 নং প্রশ্নের উত্তর ক নম্বর, সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে পাই এই সংখ্যাটা। এখন এই সংখ্যাটাকে যদি আমরা বিপরীত ক্রমে সাজাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 দিয়ে শুরু 8 দিয়ে শেষ, এখানে 8 দিয়ে শুরু 3 দিয়ে শেষ। আন্তর্জাতিক রীতিতে গণনা করলে আমরা পাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,42,013, 8,42,013। এটাকে আমরা এখানে কথা লিখে দিব। ক নাম্বার শেষ। এরপরে আমরা দেখে নিই খ নাম্বার, অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে গঠিত 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল দেশীয় সংখ্যাপটন রীতিতে কথা লেখো। বৃহত্তমভাবেও সাজাতে হবে, ক্ষুদ্রতমভাবেও সাজাতে হবে এই অঙ্কগুলোকে। তাহলে আমরা যদি প্রথমে বৃহত্তম আর ক্ষুদ্রতম এভাবে সাজাই, তোমরা দেখতে পাচ্ছ বৃহত্তমভাবে সাজালে বড় থেকে ছোটতে, তাহলে সংখ্যাটা পাই এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা, আর ছোট থেকে বড়তে সাজালে পাই এই সংখ্যাটা। এখানে তোমরা যদি একটা বিষয় লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই শূন্য আছে প্রথমে। আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাই তাহলে কিন্তু এই শূন্যটাকে বাদ দিয়ে লিখতে হবে। আমরা তো এই শূন্যটাকে বাদ দিতে পারবো না। এই শূন্যটাকে যদি আমরা বাদ দিতে না চাই তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 1-এর পরে শূন্য বসাতে হবে, এরপরে বাকি অঙ্কগুলোকে বসাতে হবে। এই কথাগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। সংখ্যাটিকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। আমরা প্রথমে যদি শূন্য দিয়ে বসাই 0, 1, 2, 3, 4, 8 এভাবে বসাতে হবে, কিন্তু এখানে এই বাম দিকে সর্ববামে শূন্য বসে না। শূন্য বসানো আর না বসানো একই কথা। তাহলে আমরা এখানে 5টা অঙ্ক পাচ্ছি। 5 অঙ্কের না, আমাদেরকে বলা হয়েছে 6 অঙ্কেরই সংখ্যা গঠন করতে হবে। তাহলে অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্যসহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। আমরা যদি এই একটাকে আগে লিখি, এরপরে শূন্যটাকে লিখি, এরপর বাকি অঙ্কগুলোকে লিখি, তাহলে আমরা একটা 6 অঙ্কের সংখ্যা পেয়ে যাব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি এই সংখ্যাটা। এখন আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করতে হবে। বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যদি বিয়োগ করি তাহলে পাই এই সংখ্যাটা। এখন প্রাপ্ত বিয়োগফলকে দেশীয় সংখ্যা পঠন রীতিতে কথা লিখলে আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,40,862, 7,40,862। এটি হচ্ছে আমাদের উত্তর। এরপর আমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হতে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তোমরা আবার বোঝার চেষ্টা করো। অঙ্কগুলো আমরা একবার ব্যবহার করব, প্রত্যেকটা অঙ্ক একবার করে ব্যবহার করব। ব্যবহার করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। ছোট থেকে বড়তে সাজাতে হয়। ছোট থেকে বড়তে যদি আমরা সাজাই, আমরা এখানে কিন্তু সাজিয়ে নিয়েছি একবার ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা এখানে লিখে নিব। অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এটা। এখন এই সংখ্যাটাতে আমরা এই শূন্য বাদ দিয়ে বাকি অঙ্কগুলো পাচ্ছি সার্থক অঙ্ক। তাহলে 8 হচ্ছে একক, 4 দশক, 3 হচ্ছে শতক, 2 হচ্ছে হাজার, এই শূন্য হচ্ছে অযুত, 1 হচ্ছে লক্ষ। তাহলে আমরা তো শূন্য বাদ দিব, তাহলে অযুত বাদ। 8 একক 8, 4 দশক, 4 স্থানীয় মান 4,40,, 3-এর স্থানীয় মান শতক, তাহলে 3 শতক। 2 হাজারের স্থানে, তাহলে 2 দিয়ে 1000কে গুণ করলে 2000। 1 হচ্ছে লক্ষের জায়গায়, তাহলে 1-এর স্থানীয় মান 1 লক্ষ। 1 দিয়ে 1 লক্ষকে গুণ করলে 1 লক্ষ। আমরা এখানে উত্তর পাচ্ছি 8, 40, 300, 2000, 1 লক্ষ। এই অঙ্কগুলোর কথাগুলোকে আমরা এখানে লিখে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 8, 40, 300, 2000, 1 লক্ষ। এটা হচ্ছে আমাদের সার্থক অঙ্কের, এই সংখ্যাটির সার্থক অঙ্কের স্থানীয় মান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই অনুশীলনী 1.1-এর উপরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই।
পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী যে অনুশীলনী আছে ওই অনুশীলনীর উপর সৃজনশীল প্রশ্ন এবং সমাধান দেখিয়ে দিব, যার মাধ্যমে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।